আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি প্রবাস সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো। আগামী সপ্তাহেই ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালু করবে ভারত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কৃষক কার্ড কর্মসূচি নবদিগন্তের সূচনা করবে মন্তব্য। ইরানের সব বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইআরজিসির ঘোষণা। হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের পাল্টাপাল্টি হামলা। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানির 100 দিন পূর্ণ, নাগরিকদের সমস্যা সমাধানে যুগান্তকারী সিদ্ধান্তে প্রশংসিত। এবং হাঙ্গেরির পার্লামেন্ট নির্বাচনে 16 বছর ক্ষমতায় থাকা ট্রাম্প পুতিনের বন্ধু প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ভরাডুবি। পিটার মাজিয়ারের তিসচা পার্টির বড় জয়। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, আগামী সপ্তাহেই বাংলাদেশিদের জন্য ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালুর বিষয়ে সম্মতি জানিয়েছে ভারত। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারেও কথা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করে নতুন বছরে নবদিগন্তের সূচনা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায় রিপোর্ট। অন্যদিনের মতোই সকাল 9টার পরপর সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনের শুরুতেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন টেলিনর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বেনডিক্টে সিলফ্রেড ফাসমার। সম্প্রতি ভারত সফরে গিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে রুটিন বৈঠকের পর ভারত সফর নিয়ে কথা বলেন হুমায়ুন কবির। মেডিকেল ভিসাগুলা ওপেন আপ করে দিতে প্লিজ শুন, তো ওনারা এটা পজিটিভলি রিসিভ করছেন। তো মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক, ওই দিক থেকে আমরা দেখতে পাবো। আওয়ামী লীগ হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। পিপুল হ্যাভ মুভড অন। হ্যাঁ, ফেরত আমার ব্যাপারে তো আমরা চলছি তো জুডিশিয়াল প্রসেসে আমরা এটা এগোচ্ছি, আমরা চাবো। সো ইয়েস, ইট হ্যাজ বিন ডিসকাসড। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। পরে তিনিও কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। আজকের বাংলাদেশেও প্রান্তিক, মধ্যম, মাঝারি, ক্ষুদ্র, বৃহৎ মিলে প্রায় 3 কোটি মানুষ আছেন যারা সরাসরি কৃষিকাজের সাথে সম্পৃক্ত। পহেলা বৈশাখে বাংলা নববর্ষের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে ইনশাল্লাহ কৃষক কার্ড যেভাবে শুরু হচ্ছে, তার মাধ্যমে বাংলাদেশের একটি নতুন পথযাত্রা শুরু হচ্ছে, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘদিন ধরে গৃহীত যে কর্মসূচিগুলো রয়েছে, যেগুলো তিনি সবসময় বিভিন্ন বক্তব্যে উপস্থাপন করেছিলেন, সেটিরই ধারাবাহিক বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনার সবাই কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রাণ গ্রুপের সিইও আহসান এইচ চৌধুরী জানিয়েছেন, কৃষিকে এগিয়ে নিতে কিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মনে করি যে বাংলাদেশের কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য আজকে বৈঠকে আমাদের প্রাইভেট সেক্টর থেকে আমরা যা বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা শুনেছেন এবং উনি যথোপযুক্ত কাজ করার জন্য দিক নির্দেশনা প্রদান করেছেন এবং আমরা আশাবাদী যে অচিরেই আমাদের এখানে আমরা ব্যাপক উন্নতি সাধন করতে পারবো বলে আশা। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। হরমুজ প্রণালী ও ইরানের সব বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বাংলাদেশ সময় আজ রাত 8টা থেকে সব জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সিআইএর সাবেক পরিচালক জন ব্রেনান বলেছেন, ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন, তাকে পদচ্যুত করা দরকার। অন্যদিকে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনারা। বিস্তারিত মীর আমিরুল আলমের রিপোর্টে।
হরমুজ প্রণালী সহ ইরানের সব বন্দর অবরোধের যে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র দিয়েছে তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। Attention all vessels, attention all vessels, attention all vessels in Oman Sea. This is Iranian Sepah Navy. এই হুমকিকে অবৈধ আখ্যা দিয়ে একে দস্যুতা শামিল বলে অভিহিত করেছেন তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুদ্ধ শেষ হওয়ার পরও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে তেহরান। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী অবরোধ করলে তা বিশ্ব বাজারের জন্য ক্ষতিকর হবে বলে উল্লেখ করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা জানিয়েছেন। ট্রাম্পের ঘোষণার পর মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে তারা আজ ইরানের বন্দর থেকে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ করে দেবে। ওয়াশিংটনে স্থানীয় সময় সকাল 10টা আর বাংলাদেশের সময় আজ রাত 8টা থেকে এই অবরোধ শুরু হবে। যুক্তরাষ্ট্র এই অবরোধ কার্যকর করলে বিশ্ববাজারে প্রতিদিন প্রায় 20 লাখ ব্যারেল ইরানি তেল বিশ্ববাজারে ঢুকতে পারবে না। ট্রাম্প সম্পর্কে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার CIA সাবেক পরিচালক জন ব্রেনান বলেন, ট্রাম্প স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন। অযোগ্যতার কারণে ট্রাম্পকে পদচ্যুত করার পক্ষে যুক্তি দিয়েছেন ব্রেনান। হরমুজ প্রণালীতে ইরানি বন্দর অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পদক্ষেপে যুক্তরাজ্য অংশ নেবে না বলে জানিয়েছে বিবিসি। তবে অঞ্চলটিতে যুক্তরাজ্যের মাইন অপসারণকারী ইউনিটের তৎপরতা ও ড্রোন বিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে। দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েলি হামলায় অন্তত 5 ব্যক্তি নিহত হয়েছেন। জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। মীর আমিরুল আলম, চ্যানেল আই। ইরানের নৌবন্দর অবরোধের ঘোষণার পাশাপাশি পারস্য উপসাগরে সামরিক শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরে এরই মধ্যে নোঙর করেছে আরও 2টি মার্কিন যুদ্ধজাহাজ। পাশাপাশি হরমুজ প্রণালীতে ইরানের বসানো মাইন ধ্বংসের কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অবস্থায় 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। যুদ্ধ অবসানে চুক্তি করতে পাকিস্তানের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় নতুন করে হামলার প্রস্তুতিতে যুক্তরাষ্ট্র। আলোচনা ব্যর্থ হওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দায়ী করছেন। তবে গত সপ্তাহে আলোচনার তোড়জোড়ের মধ্যেই পারস্য উপসাগরে নোঙর করে 2টি মার্কিন যুদ্ধজাহাজ। বিবিসির সাংবাদিক জো ইনউড বলেছেন, পারস্যে নতুন যুদ্ধজাহাজের উপস্থিতি যুক্তরাষ্ট্রের আরও আগ্রাসী পদক্ষেপের পরিকল্পনার ইঙ্গিত দেয়। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ওই অঞ্চলে সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়ানো হতে পারে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সেন্টকমের প্রধান বিবৃতিতে জানিয়েছেন, পারস্য উপসাগরে মার্কিন সামরিক ঘাঁটিগুলো শক্তিশালী করারও পরিকল্পনা চলছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। উৎসবমুখর পরিবেশে সোমবার সকাল থেকে অন্টারিওর স্কারবোরে সাউথ ওয়েস্ট আসনে ফেডারেল উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8:30 থেকে ভোটাররা কেন্দ্রে আসতে শুরু করেন। এই নির্বাচনে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে আছেন বাংলাদেশি কানাডিয়ান ডলি বেগম। তার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন কনজারভেটিভের ডায়ানা ফিলিপোভা এবং এনডিপির ফাতিমা শাবান। এছাড়াও গ্রিন পার্টি, পিপলস পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা লড়াই আছেন। ভোট গ্রহণ শেষ পর্যায়ে। কানাডার টরন্টো থেকে সঞ্জয় চাকি জানাচ্ছেন বিস্তারিত। এটি উপনির্বাচন, আর এই উপনির্বাচন হচ্ছে এই কারণে যে এই আসনে 3বারের এমপি এবং সাবেক মন্ত্রী তাকে মার্ক কার্নি যুক্তরাজ্যে কানাডার রাষ্ট্রদূত বা হাই কমিশনার করে পাঠিয়েছেন, যার কারণে এই আসনটি শূন্য হয়েছে। আর সেখানেই উপনির্বাচন জমে উঠেছে এবং আজকে শেষ পর্যায়ের আজকে ভোট গ্রহণ চলছে, আজকে ইলেকশন ডে। এই আসনে মোট চারজন মূল প্রতিদ্বন্দ্বী এবং এর 4জনই নারী। এর মধ্যে একজন আছেন যে বাংলাদেশি কানাডিয়ান প্রথম এমপিপি, প্রাদেশিক সরকারের এমপিপি হয়েছিলেন ডলি বেগম। তিনি তার দল পরিবর্তন করে ক্ষমতাসীন লিবারেল পার্টিতে যোগ দিয়েছেন এবং এবারই প্রথম কোনো বাংলাদেশি এমপি হিসাবে নির্বাচিত হতে যাচ্ছেন। এইরকমই মনে করা হচ্ছে যে সকাল থেকেই এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে। সারা দিনই মানুষ আসছেন, যাচ্ছেন, ভোট দিচ্ছেন। এখন আসলে শেষ পর্যায়ে ভোট গ্রহণ শেষ পর্যায়ে। তো সারাদিন আসলে ভোট গ্রহণের কি হলো এই বিষয়ে আমরা কথা বলবো। কমিউনিটি লিডার আমার সঙ্গে আছেন
আফসানা চৌধুরী। তো কেমন দেখলেন সারাদিন, কেমন ভোট গ্রহণ হয়েছে? থ্যাংক ইউ দাদা। আমাদের ফেডারেল ইলেকশন একজন বাঙালি ক্যান্ডিডেট ডলি বেগম এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সেই হিসাবে বাঙালিরা তো খুবই এক্সাইটেড। কাল থেকে অনেক মানুষ আসছে, বাঙালিদের মধ্যে তো প্রচুর উৎসাহ উদ্দীপনা আমি দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরেই, এবং আমরা আশা করছি যে আমরা এবার একজন বাঙালিকে আমরা এমপি হিসাবে দেখতে পারবো। অনেক ধন্যবাদ আফসানা চৌধুরী। বাংলাদেশিদের প্রত্যাশা এরকমই, এবারই প্রথম একজন বাংলাদেশি কানাডার ফেডারেল পার্লামেন্টে যাবেন এবং সেটা হয়তো হতে যাচ্ছেন ডলি বেগম। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এবারে রয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ। বিশ্বের রাজধানী খ্যাত নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি মেয়র হিসেবে 100 দিন পূর্ণ করেছেন। মেয়র নির্বাচন থেকে দায়িত্বের 100 দিন সময় খুব একটা সুখকর ছিল না। নিউ ইয়র্ক সিটির উন্নয়নে যুগান্তকারী নতুন নতুন সিদ্ধান্ত, সাধারণ মানুষের জন্য বাসযোগ্য করা, সিটিতে ইতিহাসের দীর্ঘ ও তীব্রতম তুষারপাতের আঘাত থেকে রক্ষা, ড্রেনেজ ব্যবস্থাপনা, গণপরিবহন, আবাসিক সংকট নিরসন সব মিলে মামদানি হয়ে উঠেছেন সিটিবাসীর তারকা। সুজন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট। একসময় যাকে ব্রুকলিনের রাজপথে সমাজকর্মী হিসেবে দেখা যেত, আজ তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী শহরের চালকের আসনে। নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে বিপুল জনসমর্থন আর পরিবর্তনের অঙ্গীকার নিয়ে প্রশাসনিক দায়িত্বের হাল ধরেছিলেন জোহরান মামদানি। তবে এই সময়টা সাধারণ প্রশাসনিক রুটিন ছিল না, ছিল এক নজিরবিহীন রাজনৈতিক স্টারডম এবং সাহসী সিদ্ধান্তের সংমিশ্রণ। সমাজতান্ত্রিক আদর্শ এবং সাধারণ মানুষের সাথে সরাসরি সংযোগে বদলে দিচ্ছেন মেগাসিটির রাজনীতি। দায়িত্ব নেয়ার প্রথম দিন থেকেই মামদানি প্রথাগত প্রোটোকল ভেঙে সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে গেছেন। টিকটক থেকে শুরু করে সরাসরি লাইভ স্ট্রিমিং, তারুণ্যের এই ভাষা তাকে দিয়েছে পলিটিক্যাল রক স্টারের তকমা। আবাসন সংকট নিরসনে, ভাড়াটেদের সুরক্ষায় নতুন আইন প্রণয়ন, নগরবাসীর জন্য গণপরিবহনকে সহজ করতে বাস ও সাবওয়ের মানোন্নয়নে বিশেষ বরাদ্দ, নিউ ইয়র্ককে সবুজ করতে পরিবেশ বান্ধব জ্বালানি প্রকল্পের সূচনা, তুষারঝড় থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে তাৎক্ষণিক পদক্ষেপের মতো ঘটনাগুলো তাকে যে কোনো সময়ের চেয়ে এগিয়ে রাখছে। তবে এই পথটা মসৃণ ছিল না। ওয়াল স্ট্রিটের বিনিয়োগকারী এবং রক্ষণশীলদের পক্ষ থেকে বারবার বাধা আসলেও মামদানির পিপলস ফার্স্ট নীতি তাকে জনমত জরিপে এখনও শীর্ষে রেখেছে। বিশ্লেষকরা বলছেন, মামদানির এই 100 দিন নিউ ইয়র্কের ভবিষ্যৎ রাজনীতির এক দীর্ঘ ব্লুপ্রিন্ট। তবে দীর্ঘযাত্রায় মামদানি এই গতি ধরে রাখতে পারবেন কিনা তার তারকা খ্যাতি সময়ই তা বলে দেবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকা কংগ্রেসম্যান এরিক সোয়ালওয়েল যৌন অসদাচরণের অভিযোগে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। অভিযোগ সামনে আসার পর থেকে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে। এরিক সোয়ালওয়েল এক বিবৃতিতে জানিয়েছেন, ব্যক্তিগত ও পারিবারিক বিষয় বিবেচনায় নিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও অভিযোগের বিষয়ে তিনি সরাসরি দোষ স্বীকার করেননি, তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন অভিযোগ নির্বাচনের আগে বড় ধাক্কা হিসেবে কাজ করে এবং জনসমর্থনে নেতিবাচক প্রভাব ফেলে। ক্যালিফোর্নিয়ার মতো গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে এই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি হতে পারে।
এদিকে ডেমোক্রেটিক পার্টির ভেতরেও নতুন প্রার্থী নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। 1433 বাংলা নববর্ষ বরণে নিউ ইয়র্কের ম্যানহাটনের টাইম স্কোয়ারে অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা। প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চার মাধ্যমে বাংলাভাষী নতুন প্রজন্মকে তাদের শেকড়ের স্বাদ দিতেই এই আয়োজন বলে জানায় বেঙ্গলি ক্লাব ইউএসএ। নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের তথ্য ভিডিওচিত্রের ডেস্ক রিপোর্ট। বিশ্বের রাজধানী খ্যাত টাইম স্কোয়ারে বাংলা 1433 সনকে বরণ করেছে প্রবাসী বাংলাদেশিরা। দিনব্যাপী আয়োজনের বৈশাখী মেলায় তুলে ধরা হয় বাংলাদেশি ঐতিহ্যবাহী নানা পণ্য। আয়োজন উপভোগ করেন টাইম স্কোয়ারের বিভিন্ন দেশের পর্যটকরা। টাইম স্কোয়ার যেন হয়ে ওঠে বাঙালিদের মিলন মেলা। সবাইকে, বাংলাদেশ সহ বিশ্বের সব বাঙালিদেরকে শুভ নববর্ষ। আরো অনেকেই আছে, সবাই মিলে আনন্দ উৎসব করতেছে। ঐতিহ্য, আমাদের মনন, আমাদের শিল্প, এই আয়োজন খুবই দরকার প্রবাসী বাংলাদেশিদের। সেলিব্রেটিং আওয়ার কালচার অ্যাজ এ বেঙ্গলি, উই আর ভেরি প্রাউড। এখানে আমাদের অনেক সুন্দর সুন্দর গান হচ্ছে, নাচ গান হচ্ছে। We are here to meet Bangladesh people, like we are so celebrating. আমরা সকলকে ধন্যবাদ জানাই এই আয়োজনকে সফল করার জন্য। প্রবাসের বিভিন্ন শিল্পীদের পরিবেশনার পাশাপাশি বাউল শফি মণ্ডলের গান মুগ্ধ করে দর্শক শ্রোতাদের। আয়োজকরা বলেন, ছুটির দিনে প্রবাসীদের বৈশাখী আনন্দ দিতেই এই ধরনের আয়োজন। আয়োজনের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই। হাজার মাইল দূরে থেকেও হারিয়ে যায়নি বাঙালির পিঠা ঐতিহ্য। প্রবাসের মাটিতে জমে উঠেছে পিঠা উৎসব। রোববার যুক্তরাষ্ট্রের মিশিগানের ওয়ারেন শহরের দেশি হলে হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগানের ঈদ পুনর্মিলনী, পিঠা উৎসব ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে দেখা যায় এমন দৃশ্য। নূর মিয়ার সভাপতিত্বে গোলাম রব্বানী কাউসার ও খালেদ শাহিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে 2026-27 মেয়াদের নবনির্বাচিত নির্বাহী কমিটি, প্রতিনিধিগণ, সাধারণ সদস্য, মেম্বার আট লার্জ এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের সবার মাঝে পরিচয় করিয়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আয়োজনে নিজ হাতে তৈরি পিঠা নিয়ে অংশ নেন প্রবাসী নারীরা। মোমো, ভাপা, পাটিসাপটা, চিতই সহ নানা ধরনের পিঠায় ভরে ওঠে পুরো আয়োজন। অনুষ্ঠানে পিঠা নিয়ে আসা নারীদের লটারির মাধ্যমে 3 জনকে পুরস্কৃত করা হয় এবং 36 জনের মাঝে সান্ত্বনা পুরস্কার তুলে দেওয়া হয়। এবারে অন্যান্য সংবাদ। ইউরোপের দেশ হাঙ্গেরিতে নির্বাচনে দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ভরাডুবি হয়েছে। দেশটির পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছে পিটার মাজিয়ারের তিসজা পার্টি। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু হওয়ার পরও ভিক্টর অরবান পরাজিত হয়েছেন। পূর্ণ ফল ঘোষণার আগেই পরাজয় মেনে নিয়ে পিটারকে অভিনন্দন জানিয়েছেন অরবান। সাদি মাহমুদের রিপোর্ট। 1.5 দশকেরও বেশি সময় পর ক্ষমতা হারালেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী কট্টর ডানপন্থী দল ফিদেস হাঙ্গেরিয়ান সিভিক অ্যালিয়ান্সের নেতা ভিক্টর অরবান। নির্বাচনে জয়ী হয়ে নতুন সরকার গঠন করতে যাচ্ছেন রক্ষণশীল ও মধ্য ডানপন্থী তিসজা পার্টির নেতা পিটার মাজিয়ার। 2 বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ভিক্টর অরবানকে আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিশালী অবস্থানে রেখেছিল। তবে অভ্যন্তরীণ রাজনীতিতে তা বড় প্রভাব ফেলতে পারেনি। আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী সম্পর্ক থাকার পরও ভিক্টর অরবানের কেন এমন পতন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে জনগণের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। এছাড়া অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ ইস্যুই নির্বাচনের ফল নির্ধারণে মুখ্য ভূমিকা রেখেছে। একই সঙ্গে অরবান সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রতিষ্ঠান, গণমাধ্যমের স্বাধীনতা ও আইনের শাসন নিয়ে সমালোচনাও ছিল দীর্ঘদিন ধরে। হাঙ্গেরির অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল করা ও জনগণের আস্থা সুদৃঢ় করাই নতুন নেতৃত্বের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। সাদি মাহমুদ, চ্যানেল আই। পবিত্র হজ পালনের জন্য হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসাকে বৈধ বলে গণ্য করা হবে না। এক আনুষ্ঠানিক বিবৃতিতে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে,
হজ পালনের জন্য সরকারিভাবে অনুমোদিত একমাত্র বৈধ উপায় হলো হজ ভিসা। ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরা ভিসা কিংবা ট্যুরিস্ট ভিসা নিয়ে যারা সৌদি আরবে অবস্থান করবেন তারা হজের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। বাংলাদেশ থেকে চলতি বছরের প্রথম হজ ফ্লাইটের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। আগামী 18 এপ্রিল রাত 2টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে প্রথম হজ ফ্লাইট যাত্রা করবে। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি জংশন ওয়েস্টফিল্ডের একটি শপিং সেন্টারে ছুরিকাঘাতের ঘটনার 2 বছরের সাহসিকতার জন্য 8 জনকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। 2024 সালের এই হামলায় 6 জন নিহত এবং 10 জন আহত হয়েছিলেন। আক্রমণকারী জোয়েল কচি মানসিক রোগে ভুগছিলেন এবং ঘটনাস্থলেই পুলিশ তাকে গুলি করে হত্যা করেছিল। ঘটনার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের রক্ষা করতে এগিয়ে আসা পুলিশ সদস্য, নিরাপত্তা কর্মী, চিকিৎসা কর্মী ও সাধারণ নাগরিকদের মধ্য থেকে 8 জনকে নির্বাচিত করা হয়েছে এই পুরস্কার দেওয়ার জন্য। তাদের মধ্যে কয়েকজনকে মরণোত্তর সম্মাননাও প্রদান করা হয়। খুব শীঘ্রই নিউ সাউথ ওয়েলসের গভর্নমেন্ট হাউসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা প্রদান করা হবে। অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে এই সম্মাননা ভবিষ্যতে সমাজে মানবিক ও সাহসিকতার অনুপ্রেরণা যোগাবে। অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন একজন নারী। লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েলকে নতুন চিফ অফ আর্মি হিসেবে ঘোষণা করা হয়েছে। জুলাইতে দায়িত্ব নেবেন তিনি। অস্ট্রেলিয়া সরকার বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন সুসান। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এক বিবৃতিতে বলেন, অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর 125 বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সেনাপ্রধান পেতে যাচ্ছে তারা। কোয়েলের নিয়োগকে একটি ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস। 55 বছর বয়সী কোয়েল 1987 সালে সেনাবাহিনীতে যোগ দেন। বেশ কয়েকটি ঊর্ধ্বতন কমান্ড পদে দায়িত্ব পালন করেছেন তিনি। উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী আশা ভোসলের মৃত্যুতে সঙ্গীতপ্রেমীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বলিউড, ঢালিউড ও ঢালিউডের তারকারা। বাংলাদেশ সময় সোমবার বিকেল 4:30টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোসলের শেষকৃত্য হয়েছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। স্বাধীনতা উত্তর ভারতীয় সঙ্গীতের স্বর্ণযুগের উজ্জ্বল নক্ষত্র আশা ভোসলে। 1943 সাল থেকে আশা ভোসলে গেয়েছেন 18টি ভাষায় 12,000-এরও বেশি গান। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, গান না গাইলে, গায়িকা না হলে জীবনে কি করতেন জানেন না। That must be very nice. Otherwise people say she is very proud and she is like that, is that. সোমবার বিকেল 4টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় আশা ভোসলের শেষকৃত্য সম্পন্ন হয়। এই শিবাজি পার্কেই শেষকৃত্য হয়েছিল তার বড় বোন, সঙ্গীতের আরেক কিংবদন্তি লতা মঙ্গেশকরের। এর আগে সোমবার বেলা 10:30 থেকে দুপুর 2টা পর্যন্ত মুম্বাইয়ে তার বাসভবন প্রভুকুঞ্জে গিয়ে শেষ শ্রদ্ধা জানান সঙ্গীত, চলচ্চিত্র ও ক্রিকেটাঙ্গনের তারকারা। শেষ শ্রদ্ধা জানাতে সপরিবারে এসেছিলেন শচীন টেন্ডুলকার, এসেছিলেন প্রখ্যাত অভিনেত্রী হেমা মালিনী, অভিনেতা রিতেশ দেশমুখ, জ্যাকি শ্রফ, উর্মিলা, অজয় দেবগন, পুনম ধিলন সহ অনেকে। শ্রদ্ধা জানাতে আসেন বিখ্যাত সঙ্গীত পরিচালক এ.আর. রহমানও। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত আশা ভোসলে 2008 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণে ভূষিত হন। ভারতের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে পুরস্কারেও ভূষিত হন গানের পাখি আশা ভোসলে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বাংলাদেশ সহ বিশ্বব্যাপী জনপ্রিয় প্রাণ গ্রুপের পণ্য বিস ক্লাব বিস্কুট কিনে লটারিতে একটি ব্র্যান্ড নিউ গাড়ি জিতেছেন মালয়েশিয়ার নারী চে নূর আসমামনি বিনতি ওমর। কুয়ালালামপুরের সুবাং জায়ায় অবস্থিত বাংলাদেশিদের জনপ্রিয় চেইন সুপার শপ মাইডিন শপিং কমপ্লেক্সে এই উপলক্ষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় মালয়েশিয়ান দর্শক ও ক্রেতাদের উপস্থিতিতে আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। মালয়েশিয়ার প্রায় 800 কোম্পানির মধ্যে প্রতিযোগিতায় প্রাণ টপ 30-এ স্থান পেয়েছে, যা বাংলাদেশের জন্য একটি বড় অর্জন।
কানাডায় বাংলাদেশি কমিউনিটির অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন 40তম ফোবানাকে সামনে রেখে প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ সোসাইটি। এবারের 40তম ফোবানা অনুষ্ঠান হবে টরন্টোর ডন ভ্যালি হোটেল অ্যান্ড সুইটসে। সংবাদ সম্মেলনে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ফোবানা শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, এটি উত্তর আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও পরিচয়ের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আয়োজকরা আরও জানান, বাংলাদেশ থেকে আসা জনপ্রিয় ও খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহণে এবারের ফোবানা আরও প্রাণবন্ত হয়ে উঠবে। সঙ্গীত, নৃত্য ও বিনোদনের সমন্বয়ে 3 দিনব্যাপী এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের জন্য এক মিলন মেলায় পরিণত হবে। বসন্তের এক মায়াবী সন্ধ্যায় টরন্টোর ফেয়ারভিউ পাবলিক লাইব্রেরি মিলনায়তন মুখরিত হয়ে উঠেছিল ধ্রুপদী গজলের সুর মূর্ছনায়। টরন্টোর ইনসাইটসের আয়োজনে অনুষ্ঠিত হল প্রথিতযশা শিল্পী সানি জুবাইরের একক গজল সন্ধ্যা। ইনসাইটসের স্বত্বাধিকারী বদরুদ্দোজা দোজা এবং মুনিনা শারমিনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল টরন্টো বাংলা সঙ্গীতপ্রেমীদের জন্য এক অনন্য উপহার। সঙ্গীতের এই পারিবারিক মেলবন্ধন দর্শকদের মাঝে বিশেষ প্রশংসা কুড়িয়েছে। প্রবাসের কর্মব্যস্ত জীবনের মাঝে শুদ্ধ সঙ্গীতের এই ছোঁয়া দর্শকদের আবেগ আপ্লুত করে। সবশেষে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আগামী সপ্তাহেই ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালু করবে ভারত, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কৃষক কার্ড কর্মসূচি নবদিগন্তের সূচনা করবে মন্তব্য। ইরানের সব বন্দর অবরোধে যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইআরজিসির ঘোষণা। হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের পাল্টাপাল্টি হামলা। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহান মামদানির 100 দিন পূর্ণ। নাগরিকদের সমস্যা সমাধানে যুগান্তকারী সিদ্ধান্তে প্রশংসিত। এবং হাঙ্গেরির পার্লামেন্ট নির্বাচনে 16 বছর ক্ষমতায় থাকা ট্রাম্প পুতিনের বন্ধু প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ভরাডুবি। পিটার মাজিয়ারের তিসচা পার্টির বড় জয়। প্রিয় দর্শক, দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। এই সঙ্গে শেষ করছি এখনকার প্রবাস সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।